স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি নিবেদিতা দি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা অধ্যায় 3 এর বিষয়বস্তু পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া এর শেষ অংশে বা পার্ট 5-এ রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং সমীকরণের সমতা বিধান সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ অর্থাৎ বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আগে আমরা জানি। প্রথমেই দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যক্ষ সংযোগ কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করবে। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থের পরমাণু বা অণু সরাসরি যুক্ত হয়ে নতুন একটি পদার্থের অণু গঠন করে তাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেমন একটা উদাহরণ দেখো, জ্বলন্ত ম্যাগনেসিয়াম Mg, এটাকে অক্সিজেনপূর্ণ গ্যাস দ্বারা যদি প্রবেশ করানো হয় তাহলে কি হয় বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটা উদাহরণ। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বিয়োজন কথাটার মানে কি? বিভাজিত হওয়া বা ভেঙে যাওয়া, তাই তো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থ বিয়োজিত হয়ে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন দেখো, এখানে সোডিয়াম নাইট্রেট NO3, তোমরা জানো নাইট্রেট মূলক হচ্ছে NO3, তাহলে সোডিয়াম নাইট্রেট NaNO3, একে যদি উত্তপ্ত করা হয় এটা বিয়োজিত হয়ে কি তৈরি করে? সোডিয়াম নাইট্রাইট। NO2 হচ্ছে নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন। তাহলে কি হলো? এখানে একটা যৌগিক পদার্থ ভেঙে একটা যৌগিক পদার্থ এবং একটা মৌলিক পদার্থ উৎপন্ন করলো। তাহলে এই যে বিক্রিয়া, একে আমরা কি বলছি? বিয়োজন বিক্রিয়া। যুগ্ম বিয়োজন বা বিনিময় বিক্রিয়া কাকে বলে? দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াকে বলা হয় ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশন। বিয়োজন বিক্রিয়া যেটা পড়লাম তাকে বলা হয় ডিকম্পোজিশন রিয়াকশন। এই যে যুগ্ম বিয়োজন বিক্রিয়া, একে বলা হয় ডবল ডিকম্পোজিশন রিয়াকশন বা একেই বলা হয় বিনিময় বিক্রিয়া বা এক্সচেঞ্জ রিয়াকশন। তাহলে এই যে যুগ্ম বিয়োজন বিক্রিয়া, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন বা বিনিময় বিক্রিয়া, এক্সচেঞ্জ রিয়াকশন আমরা কাকে বলছি? দেখো, বিনিময় কথাটার মানে কি? যে পরস্পর স্থান পরিবর্তন করবে, দুজন দুজনের পরিবর্তে বসবে। যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগিক পদার্থের উপাদানমূলকগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে এবং নতুন পদার্থ গঠন করে তাকে বলা হয় যুগ্ম বিয়োজন বিক্রিয়া। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়ন এবং সিলভার নাইট্রেটের নাইট্রেট আয়ন পরস্পর স্থান বিনিময় করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। দেখো, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, এখানে ক্লোরাইড আয়ন নাইট্রেটের জায়গায় বসলে সিলভার ক্লোরাইড তৈরি করলো এবং নাইট্রেট আয়ন ক্লোরাইডের জায়গায় বসে সোডিয়াম নাইট্রেট তৈরি করলো, তাই তো? তাহলে পরস্পরের মধ্যে স্থান বিনিময় করলো, একেই বলা হচ্ছে বিনিময় বিক্রিয়া বা এর আরেকটা নাম হচ্ছে যুগ্ম বিয়োজন বিক্রিয়া। এবার আসি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝো। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অনুমধ্যস্থ এক বা একাধিক পরমাণুকে প্রতিস্থাপিত করে অন্য কোনো মৌলের পরমাণু সেই স্থান দখল করে তাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো, এখানে একটা যৌগিক পদার্থ হচ্ছে কপার সালফেট, অন্য কোনো একটা মৌলের পরমাণু হচ্ছে লোহা। তাহলে লোহা কি করছে? কপার সালফেটের কপারকে সরাচ্ছে এবং নিজে সেই জায়গায় বসে তৈরি করছে ফেরাস সালফেট এবং কপার অধঃক্ষিপ্ত হচ্ছে। তাহলে যখন কোনো একটা যৌগিক পদার্থের অনুমধ্যস্থ এক বা একাধিক পরমাণুকে অন্য কোনো মৌলের পরমাণু প্রতিস্থাপিত করে তার স্থান দখল করে তাকে আমরা কি বললাম? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এরপর দেখো, নিচের বিক্রিয়াগুলির প্রকৃতি লেখো। বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, কি ধরনের বিক্রিয়া তোমাকে বলতে হবে। দেখো, প্রথমেই কার্বন প্লাস অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করেছে CO2। তাহলে এখানে কি হয়েছে? দুটো বিক্রিয়ক পদার্থ সরাসরি যুক্ত হয়ে একটা নতুন পদার্থের অণু তৈরি করেছে, তাই একে বলছি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। পরের সমীকরণ, জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি করছে জিঙ্ক সালফেট প্লাস কপার। দেখো, এখানে জিঙ্ক কপারের জায়গায় বসেছে বা কপারকে প্রতিস্থাপিত করেছে এবং জিঙ্ক সালফেট তৈরি করেছে, কপার অধঃক্ষিপ্ত হয়েছে, তাই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। পরের সমীকরণ,
ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট তৈরি করেছে ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। খেয়াল করো, এখানে কিন্তু ক্যালসিয়াম এবং সোডিয়াম পরস্পর স্থান বিনিময় করেছে, তাহলে এটা কি হচ্ছে? বিনিময় বিক্রিয়া। আর শেষে চলে এসো, সিলভার অক্সাইড ভেঙে তৈরি হয়েছে সিলভার প্লাস অক্সিজেন, তাহলে একটা পদার্থ বিয়োজিত হয়ে একাধিক পদার্থ তৈরি করেছে, তাই এটা একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরও কিছু সমীকরণ দেওয়া আছে, দেখো। ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে তৈরি করেছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। একটা যৌগ বিয়োজিত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে কি বলা হয়? বিয়োজন বিক্রিয়া বলা হয়। একইভাবে লোহা প্লাস সালফার তৈরি করেছে ফেরাস সালফাইড, তাহলে এখানে দুটো বিক্রিয়ক পদার্থ সরাসরি যুক্ত হয়ে একটা নতুন অণু গঠন করেছে, তাই এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। পরের সমীকরণ দেখো, সিলভার ব্রোমাইড ভেঙে হয়েছে সিলভার প্লাস ব্রোমিন, বিয়োজিত হয়েছে, তাই এটা বিয়োজন বিক্রিয়া। হাইড্রোজেন পারক্সাইড বিয়োজিত হয়ে তৈরি করেছে জল প্লাস অক্সিজেন, তাহলে এটা বিয়োজন বিক্রিয়া। ফেরাস সালফেট তৈরি করেছে দেখো ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড SO3, তাহলে এটাও বিয়োজিত হয়েছে, তাহলে এটাও হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরও কিছু বিক্রিয়া দেখো, লেড নাইট্রেট ভেঙে হয়েছে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, তাহলে বিয়োজিত হয়েছে, তাহলে এটা বিয়োজন বিক্রিয়া। সোডিয়াম কার্বনেট প্লাস লেড নাইট্রেট তৈরি করেছে কি লেড কার্বনেট প্লাস সোডিয়াম নাইট্রেট। দেখো, সোডিয়াম এবং লেড পরস্পর স্থান বিনিময় করেছে, সোডিয়াম লেডের জায়গায় এসে সোডিয়াম নাইট্রেট তৈরি করেছে, লেড সোডিয়ামের জায়গায় গিয়ে লেড কার্বনেট তৈরি করেছে, তাহলে এটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ। দেখো, মার্কিউরিক ক্লোরাইড HgCl2, মার্কারির দুটো যোজ্যতা 1 এবং 2, এখানে বেশি যোজ্যতা ব্যবহৃত হয়েছে বলে আমরা বলছি মার্কিউরিক। ইক যোজ্যতা মানে বেশি যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা 1 আমরা জানি, তাহলে মার্কিউরিক ক্লোরাইড কপারের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে কিউপ্রিক ক্লোরাইড প্লাস মার্কারি, তাহলে এখানে প্রতিস্থাপিত হয়েছে। দেখো, কপার মার্কারিকে প্রতিস্থাপিত করে এখানে বসেছে এবং কিউপ্রিক ক্লোরাইড তৈরি করেছে, মার্কারি অধক্ষিপ্ত হয়েছে, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আর শেষে আসি, দেখো, ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস লোহা, তাহলে এখানে কি ঘটনা ঘটেছে বলতো? অ্যালুমিনিয়াম লোহাকে প্রতিস্থাপিত করেছে, তাহলে এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তাহলে এই যে 4 রকমের বিক্রিয়া, এটা তোমাদের বইতে তোমরা পাবে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশন, বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন, যুগ্ম বিয়োজন বা বিনিময় বিক্রিয়া এক্সচেঞ্জ রিয়াকশন, আর প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। এরপর আমরা আরও কিছু ধরনের বিক্রিয়া দেখে নিই। দেখো, প্রথমে আসছে তড়িৎ বিয়োজন বিক্রিয়া কাকে বলে। তাহলে তড়িৎ বিয়োজন কথা থেকেই বুঝতে পারছি যে বিয়োজন ঘটবে তড়িতের সাহায্যে। তাহলে এক্ষেত্রে ভোল্টামিটার হচ্ছে এমন একটা যন্ত্র বা পাত্র যার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। ভোল্টামিটারের মধ্যে কোনো একটা পদার্থের গলিত বা জলীয় দ্রবণ নেওয়া হয়, যাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা যে পদার্থটাকে নিই সেটাকে হয় বিগলিত বা গলিত অবস্থায় নিই, অথবা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত জলীয় দ্রবণ বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সেটাকে নেওয়া হয়, তরল অবস্থায় সেটা থাকতে হবে। এরপর তার মধ্যে তড়িৎ চালনা করা হলে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হলে ওই পদার্থের কি হয়? রাসায়নিক বিয়োজন ঘটে, এই প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ বিয়োজন। সোডিয়াম ক্লোরাইডের গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ চালনা করা হলে এটা ভেঙে যায়, সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং ক্লোরিন মাইনাস অ্যানায়ন তৈরি করে। তাহলে এই যে তড়িৎ বিয়োজন বিক্রিয়া, এটা কিন্তু কিরকম বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়াটা দুদিক থেকেই হয়, যেমন বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে পারে, আবার বিক্রিয়াজাত পদার্থ থেকেও কিন্তু বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হয়। এরপর আসি অ্যাসিড বেস বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া কাকে বলে। দেখো, অ্যাসিড আর ক্ষার এরা যখন পরস্পর বিক্রিয়া করে তখন অ্যাসিডের ধর্মও সম্পূর্ণ লোপ পায়, ক্ষারের ধর্মও সম্পূর্ণ লোপ পায়, এবং এর ফলে তৈরি হয় কি? লবণ আর জল। এই ধরনের বিক্রিয়াকেই বলা হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। কেন? অ্যাসিড বা ক্ষারের ধর্ম দুটোই কিন্তু পুরোপুরিভাবে প্রশমিত হয়, তাই এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। দেখো, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সঙ্গে যখন সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক সোডা
বিক্রিয়া করছে তখন কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস জল। তাহলে এই যে বিক্রিয়াটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে তৈরি হলো কি? লবণ এবং জল। এবং এক্ষেত্রে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে কিন্তু লোপ পেয়ে লবণ এবং জল উৎপন্ন হলো। তাই এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? জারণ এবং বিজারণ দুটো ঘটনাই যখন একই সঙ্গে ঘটে তখন সেই বিক্রিয়াকে আমরা বলছি জারণ বিজারণ বিক্রিয়া। এবার জারণ কি আর বিজারণ কি? দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে ইলেকট্রন বর্জিত হয়, ইলেকট্রন বর্জনকে আমরা বলি জারণ, এবং ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটে, ইলেকট্রন গ্রহণটাকে আমরা বলছি বিজারণ। তাহলে ইলেকট্রন বর্জিতও হচ্ছে অর্থাৎ জারণ হচ্ছে, এবং ইলেকট্রন গৃহীতও হচ্ছে অর্থাৎ বিজারণ হচ্ছে। দুটো যখন একই সঙ্গে ঘটছে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। সোডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা এখানে দেখানো হয়েছে, দেখো এইরকম গঠন হয় সোডিয়াম ক্লোরাইডের। এখানে সবুজ যে পরমাণুগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ক্লোরিন আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, ক্লোরিন অ্যানায়ন, এবং লাল রঙের যে পরমাণুগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি? সোডিয়াম প্লাস আয়ন বা সোডিয়াম ক্যাটায়ন। তাহলে এইভাবে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিন আয়নগুলো বিন্যস্ত হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে সোডিয়াম পরমাণু সোডিয়াম প্লাস তৈরি করছে অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে, তাহলে এখানে জারণ ঘটছে। আর ক্লোরিন মাইনাস অ্যানায়ন তৈরি করছে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে বিজারণ ঘটছে। তাহলে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে বলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বলো? জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। এরপর আসি সংযুক্ত বিক্রিয়া বা যুত বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো যৌগের অণু অন্য কোনো মৌল বা যৌগের অণুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় সংযুক্ত বা যুত বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়ায় জটিল যৌগ উৎপন্ন হয়। এই রকমই ঘটনা আমরা দেখেছিলাম কোথায়? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াতে, তাই তো? সেখানেও দুটো বিক্রিয়ক পদার্থ সরাসরি যুক্ত হয়ে নতুন পদার্থের অণু গঠন করছিল। এখানেও কোনো একটা যৌগের অণু অন্য কোনো মৌল বা যৌগের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে এবং নতুন যৌগ উৎপন্ন করছে, যেটা সাধারণত কি হয়? জটিল যৌগ হয়। একে বলা হয় সংযুক্ত বিক্রিয়া বা যুত বিক্রিয়া। যেমন সিও কার্বন মনোক্সাইড যখন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি করে COCl2, এর নাম হচ্ছে ফসজিন, এটা বিষাক্ত। এটা একটা যুত বিক্রিয়ার উদাহরণ বা সংযুক্ত বিক্রিয়ার উদাহরণ। এরপর আসি পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া কাকে বলে? পারমাণবিক পুনর্গঠন নামটা শুনে বুঝতে পারছো যে পরমাণুর বিন্যাসের পার্থক্যের জন্য আমরা নতুন যৌগ পাব। যে বিক্রিয়ায় একটি বিকারক অণুর পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হয়ে নতুন ধর্মের অণু বা নতুন পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। জৈব পদার্থের মধ্যে এই ধরনের বিক্রিয়া বেশি ঘটতে দেখা যায়। যেমন দেখো অ্যামোনিয়াম সায়ানেট, এই যে NH4CNO, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এর পারমাণবিক পুনর্গঠনের ফলে তৈরি হয় ইউরিয়া, CONH2, এটা হচ্ছে ইউরিয়া। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া সৃষ্টির যে এই পদ্ধতি, এটাকে আমরা বলতে পারি পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। কেন বলো তো? দেখো, প্রত্যেকটা পরমাণুর সংখ্যা একই। নাইট্রোজেন এখানে 1+1 দুটো আছে, এখানেও দেখো নাইট্রোজেন দুটো আছে। আরও খেয়াল করো, হাইড্রোজেন এখানে 4টা আছে, এখানেও দেখো হাইড্রোজেন 2 দুগুণে 4টা আছে। কার্বন একটা, অক্সিজেন একটা। তাহলে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা একই, কিন্তু পরমাণুর গঠনের বিন্যাসের পার্থক্যের জন্য কিন্তু একটা নতুন যৌগ তৈরি হয়েছে ইউরিয়া, অ্যামোনিয়াম সায়ানেট থেকে। তাই একে বলা হয় পারমাণবিক পুনর্গঠন বিক্রিয়া। এরপর আসি পলিমারাইজেশন কাকে বলে? পলিমারাইজেশন হচ্ছে কি? অনেক অণুর সংযোগে, দেখো বহু সংখ্যক সরল অণুর সংযোগে গঠিত অতি উচ্চ আণবিক ভরযুক্ত যৌগকে বলা হয় পলিমার। তাহলে সরল অণুর সাহায্যে কি হচ্ছে? অতি উচ্চ আণবিক ভরযুক্ত যে যৌগ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে পলিমার। যে সরল অণুর সংযোগ দ্বারা পলিমার তৈরি হয় তাদেরকে কি বলা হয়? মনোমার। তাহলে মনোমারের সংযোগের ফলেই পলিমার তৈরি হয়। আর যে প্রক্রিয়ায় সরল অণুগুলো পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে তাকে বলা হয় পলিমারাইজেশন। যেমন একটা উদাহরণ দেখো, পলিথিন, এটা হলো ইথিলিনের পলিমার। তাহলে ইথিলিন কি? মনোমার। অনেক ইথিলিন একত্রিত হয়ে একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি? পলিথিন। তাহলে পলিথিন হচ্ছে পলিমার। বোঝা গেল? এরপর আসি
রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি বিষয় জানা যায় না? আমরা পার্ট 4 এর ক্লাসে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ার তাৎপর্য বা রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি জানা যায় এবং রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা আসছি রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি বিষয় জানা যায় না। দেখো, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির ভৌত অবস্থা, মানে পদার্থগুলো কঠিন, তরল না গ্যাসীয়, সেটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া থেকে জানা যায় না। বিক্রিয়াটি কোন শর্তে ঘটছে, অর্থাৎ বিক্রিয়াটি ঘটার জন্য বাইরে থেকে চাপ, তাপ, অনুঘটকের প্রয়োজন আছে কিনা তা কিন্তু জানা যায় না। তাহলে পদার্থগুলোর ভৌত অবস্থা সম্পর্কে জানা যায় না, বিক্রিয়ার শর্ত সম্পর্কে জানা যায় না। বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী তা কিন্তু সমীকরণ থেকে জানা যায় না। তাপমোচী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় বা তাপ মোচন হয় তাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। আর যে বিক্রিয়াতে তাপ গৃহীত হয়, অর্থাৎ বিক্রিয়াটা তাপ দেওয়ার ফলে বিক্রিয়াটা ঘটে, তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী তার সমীকরণ থেকে জানা যায় না। বিক্রিয়াটি একমুখী না উভমুখী সেটাও সমীকরণ থেকে জানা যায় না। বিক্রিয়ার গতিবেগ কত বা বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন সেটাও কিন্তু সমীকরণ থেকে জানা যায় না। এবার আসি, কি ঘটে বলো। কিছু ক্ষেত্রে আমরা দেখি একটা পদার্থের সঙ্গে অন্য পদার্থ মেশালে কিছু নতুন পদার্থ উৎপন্ন হয় বা কিছু পরিবর্তন ঘটে। এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের আসে। দেখো, সামান্য জল ও তুঁতে মিশিয়ে, মানে আমি তুঁতের একটা দ্রবণ তৈরি করলাম, সেই তুঁতের দ্রবণটিতে একটি পরিষ্কার লোহার ছুরি কিছুক্ষণ ডুবিয়ে রাখা হলো, কি ঘটবে? তাহলে তুঁতের দ্রবণে আমি লোহার ছুরি ঢোকালাম। তাহলে তুঁতের দ্রবণ মানে কি? তুঁতে মানে কি? কপার সালফেট, CuSO4, এটাই হচ্ছে তুঁতে। এর মধ্যে লোহার ছুরি ডোবালে মানে +Fe। কি ঘটনা ঘটবে? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। লোহা কপারকে প্রতিস্থাপিত করে তার জায়গায় বসে যাবে এবং তৈরি করবে ফেরাস সালফেট, আর কপার অধক্ষিপ্ত হবে। যে কপারটা অধক্ষিপ্ত হবে সেটা বাদামি রঙের, সেই কপারটা কিন্তু ছুরির গায়ে সঞ্চিত হবে। তাহলে ছুরির গায়ে বাদামি রঙের কপার সঞ্চিত হবে যদি আমরা তুঁতের দ্রবণের মধ্যে একটা পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে রাখি। তাহলে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়ার উদাহরণ? প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে সীসা যোগ করা হলো, কি ঘটবে? দেখো, কিউপ্রিক ক্লোরাইড মানে CuCl2, কিউপ্রিক, ইক, কপারের দুটো যোজ্যতা 1 এবং 2, কিউপ্রিক মানে 2 যোজ্যতা নেব, আর ক্লোরিনের যোজ্যতা আমরা জানি 1, তাহলে যৌগ গঠন মনে আছে তো, CuCl2। এর সঙ্গে সীসা যোগ করলাম মানে পিবি মানে লেড বা সীসা। কি হবে? লেড কপারকে প্রতিস্থাপিত করবে এবং তৈরি করবে লেড ক্লোরাইড এবং কপার অধক্ষিপ্ত হবে। দেখো, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে সীসা যোগ করলে সীসা লেড ক্লোরাইডে পরিণত হবে এবং কিউপ্রিক ক্লোরাইড কপারে পরিণত হবে। এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এরপর একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা মিউরিয়েটিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে 1 চিমটে কাপড় কাচার সোডা মেশানো হলো, কি ঘটবে? তাহলে জলের মধ্যে মিউরিয়েটিক অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু দ্রবণ আমি একটা বানালাম, তার মধ্যে কাপড় কাচার সোডা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট যোগ করলাম। দেখো, কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেটের সঙ্গে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখো, সোডিয়াম কার্বনেটের সঙ্গে যখন আমি মিউরিয়েটিক অ্যাসিড বা HCl যুক্ত করছি তখন কি ঘটনা ঘটছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, যেটা বুদবুদের আকারে বেরোতে থাকবে। পরের প্রশ্ন দেখো, লঘু মিউরিয়েটিক অ্যাসিড দ্রবণে একটা জিঙ্কের টুকরো ফেলে দেওয়া হলো, কি ঘটবে? তাহলে এই যে অ্যাসিডের সঙ্গে যখন ধাতুর বিক্রিয়া ঘটে সবসময় কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয়। আমরা জানি ধাতুর সঙ্গে তুমি অ্যাসিড, ক্ষার বা জল যারই বিক্রিয়া করো না কেন কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। তাহলে দেখো, লঘু মিউরিয়েটিক অ্যাসিড দ্রবণে একটা যদি জিঙ্কের টুকরো ফেলা হয়, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এরপর জলে 1 টুকরো পাথুরে চুন ফেলা হলো, কি ঘটবে? পাথুরে চুন কাকে বলা হয় বলতো? এই যে ক্যালসিয়াম অক্সাইড CaO, একে বলা হয় পাথুরে চুন।
আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 একে বলা হয় কলিচুন। যখন পাথুরে চুনের সঙ্গে জল যুক্ত করা হয়, CaO প্লাস জল কি তৈরি হয়? কলিচুন তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা একটা তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। তাহলে বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা জানলাম। এবারে সমীকরণ ব্যালেন্স করার ব্যাপারটা সম্পর্কে একটু দেখে নিই। ব্যালেন্স করা বা সমিত সমীকরণ যেটাকে বলা হয়, এই ব্যাপারটা সম্পর্কে একটু দেখি। দেখো, সমিত রাসায়নিক সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে এই যে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমিত রাসায়নিক সমীকরণ বলতে আমরা কি বুঝি? দেখো, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে, তার মানে কি, বিক্রিয়ক পদার্থের যতগুলো পরমাণু থাকবে, বিক্রিয়াজাত পদার্থেরও কিন্তু ততগুলোই পরমাণু থাকবে। চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি, তাকেই বলা হয় সমিত রাসায়নিক সমীকরণ। যেমন দেখো, ধাতব জিঙ্ক আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করলাম Zn। লঘু সালফিউরিক অ্যাসিড, এটা যৌগিক পদার্থ, তাই আমরা সংকেত দ্বারা প্রকাশ করলাম H2SO4। এটা বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো সেটা আমরা সমান চিহ্নের এপাশে লিখলাম। দেখো, জিঙ্ক সালফেট যৌগিক পদার্থকে সংকেত দিয়ে প্রকাশ করলাম ZnSO4 এবং হাইড্রোজেন H2 উৎপন্ন হলো। তাহলে এই যে আমরা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, তাদেরকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে আমরা প্রকাশ করলাম এবং এদের পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে প্রকাশ করলাম। বিক্রিয়ক পদার্থের যতগুলো পরমাণু, জিঙ্ক একটা, হাইড্রোজেন দুটো, SO4 একটা। তাহলে এইভাবে কোন একটা রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সমিত রাসায়নিক সমীকরণ। এই যে রাসায়নিক সমীকরণ, এর সমতা বিধানের কেন প্রয়োজন? সমতা বিধানের প্রয়োজনীয়তাগুলো কি? দেখো, আমরা ভরের নিত্যতা সূত্র অনুযায়ী জানি যে পদার্থের সৃষ্টিও হয় না, আবার পদার্থ ধ্বংসও হয় না। ফলে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভরের সঙ্গে কি হয়? সমান হয়। অর্থাৎ রাসায়নিক সমীকরণের বাঁ দিকের যে পদার্থগুলোর মোট ভর সমান হবে ডান দিকের পদার্থগুলোর মোট ভর। এটা কখন সম্ভব? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর অণুতে বিভিন্ন পরমাণু সংখ্যা যদি সমান হয়, তবেই কিন্তু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোর ভরও সমান হবে। তাহলে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোর ভর যদি সমান হতে হয়, তাহলে এদের পরমাণু সংখ্যাটাও তো সমান হতে হবে। সেই জন্যেই কিন্তু উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে সমীকরণের উভয় দিকের পরমাণু সংখ্যা সমান রাখা হয়। অর্থাৎ সমীকরণের সমতা বিধান করা হয়। সমীকরণে যদি সমতা বিধান না করা হয়, তাহলে এখানে কিন্তু ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হবে। তাই ভরের নিত্যতা সূত্রকে বজায় রাখার জন্য সমীকরণের সমতা বিধানের প্রয়োজন আছে। কতগুলো সমীকরণ দেওয়া আছে, এগুলো সমতা বিধান করতে বলা হয়েছে। কিভাবে আমরা ব্যালেন্স করব দেখো তো। প্রথম সমীকরণ, কার্বন প্লাস অক্সিজেন তৈরি করছে কার্বন মনোক্সাইড। তাহলে দেখো, এখানে অক্সিজেন কটা আছে? দুটো। তাহলে এখানে কিন্তু আমরা CO2 লিখে দিতে পারি না, কারণ এটা কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। তাহলে সামনে লিখতে হবে, যা লিখতে হবে। তাহলে অক্সিজেন দুটো বলে অক্সিজেনকে দুটো করতে গেলে সামনে 2 লিখলাম, অক্সিজেন দুটো হলো, কার্বনও দুটো হয়ে গেল। দেখো, তাই এখানে কার্বনের সামনেও 2 বসিয়েছি। তাহলে বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যার সঙ্গে সমান, অর্থাৎ ব্যালেন্স হলো। দ্বিতীয় সমীকরণ দেখো, ফেরিক অক্সাইড প্লাস কার্বন তৈরি করছে লোহা প্লাস কার্বন মনোক্সাইড। খেয়াল করো, এখানে লোহা কটা আছে? দুটো। তাহলে এখানে লোহার সামনে কত বসাবো? 2। হ্যাঁ কিনা? যা বসাবো সামনে বসাবো। এবার দেখো, অক্সিজেন আছে 3টে। তাহলে এখানে অক্সিজেনের সামনে কত বসাবো? 3। তাহলে কার্বনও তো 3টে হয়ে গেল। তাহলে এখানেও দেখো, কার্বনের সামনে কত বসাবো? 3। বোঝা গেল নিশ্চয়ই। তাহলে বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সংখ্যার সঙ্গে সমান হলো। এবার 3 নম্বর সমীকরণে এসো, সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড CO2 প্লাস জল। কিভাবে আমরা ব্যালেন্স করব দেখো, এখানে সোডিয়াম কটা আছে বলো? দুটো, তাই তো? তাহলে এখানে সোডিয়ামের সামনে কত বসালাম? 2। তাহলে ক্লোরিন দুটো হয়ে গেল। তাহলে ক্লোরিনের সামনে কত বসালাম? 2। হাইড্রোজেন দুটো হয়ে গেল। এখানে দেখো, হাইড্রোজেন দুটোই আছে। কার্বন দেখো, এখানেও একটা, এখানেও একটা। আর অক্সিজেন এখানে 3টে। দেখো, এখানে 2 আর 1 3 মিলে গেল। আচ্ছা, পরের সমীকরণ,
লেড নাইট্রেট তৈরি করছে ভেঙে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। ব্যালেন্স করব কীভাবে দেখো, এখানে মনে করো যে আমি যদি 2 না বসাই, আমি এখানে দেখছি লেড কটা, একটা, এখানেও লেড একটা, ঠিক আছে। এখানে নাইট্রোজেন কটা, দুটো, বাইরে 2 আছে, নাইট্রোজেনের সামনে আমি 2 বসালাম। তাহলে অক্সিজেন কটা হলো দেখো তো, 2 দুগুণে 4 প্লাস 1 কত, 5 আর 2 7, কিন্তু এখানে 3 দুগুণে 6, মিলছে না, তাই তো? তার জন্য আমরা কি করলাম, এখানে সবই মিলে গেছিলো, লেড মিলেছিল, নাইট্রোজেন মিলেছিল, কিন্তু অক্সিজেন মিলল না। তাহলে এইরকম যখন ঘটনা ঘটবে, কোনো একটা মিলবে না, তখন প্রত্যেকটার ব্যালেন্সগুলোকে ডবল করে দেবে। তাহলে এখানে কি হলো, আমার 1 ছিল, সেখানে 2 বসালাম, তাহলে 2টো লেড, এখানেও 2 বসালাম, 2টো লেড। আচ্ছা, তাহলে নাইট্রোজেন কটা হলো, 2, সামনে 2, 2 দুগুণে 4, তাহলে দেখো এখানে 4 বসালাম, যেটা 2 ছিল সেটা 4 হলো। এবার দেখো অক্সিজেন মিলছে কিনা, দেখো 3 দুগুণে 6, 2 12টা অক্সিজেন, এখানে দেখো 2টো অক্সিজেন, 4 দুগুণে 8, 8 আর 2 10 আর 2 12, মিলে গেল। আচ্ছা, তাহলে কোনো একটা যখন মিলবে না, তখন যা হয়েছে ব্যালেন্সটা প্রত্যেকটাকে ডবল করে দিয়ে দেখবে সেই একটা মোটামুটি মিলে যায়। এটা সাধারণত হয়, তবে করে করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। পরের ইকুয়েশন দেখো, সিলভার নাইট্রেট হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে সিলভার সালফাইড এবং নাইট্রিক অ্যাসিড। করো দেখি, এখানে দেখো সিলভার 2টো আছে, Ag2, তাহলে এজির সামনে দেখো 2 বসালাম, তাহলে নাইট্রেট 2টো হলো, তাহলে দেখো এখানে নাইট্রেটের সামনে 2 বসালে হাইড্রোজেন 2টো হলো, হাইড্রোজেন 2টো আছে, সালফার একটাই আছে, মিলে গেল। এইভাবে ব্যালেন্সগুলোকে তোমরা করো। এখানে আরও কিছু সমীকরণ দেওয়া আছে, আমি ব্যালেন্স করে রেখেছি, এগুলো তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো। ফসফরাস প্লাস আয়োডিন তৈরি হচ্ছে কি, ফসফরাস ট্রাইআয়োডাইড। মিথেন প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। পটাশিয়াম ক্লোরেট তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। পটাশিয়াম আয়োডাইড প্লাস ক্লোরিন তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন। সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি করছে সোডিয়াম সালফেট প্লাস জল। এইগুলো ইকুয়েশনগুলো লিখে তোমরা নিজেরা ব্যালেন্স করে মেলাও যে ব্যালেন্সগুলো তোমরা ঠিকঠাক করতে পারছো কিনা। তাহলে এই পর্যন্ত তোমরা পড়া তৈরি করো। আমাদের ফার্স্ট ইউনিটে চ্যাপ্টার 1.1 এর তাপ এবং চ্যাপ্টার 3 পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া আজ আমরা শেষ করলাম। সেকেন্ড ইউনিটে তোমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, 1.2 আলো, 1.3 চুম্বক, 1.4 তড়িৎ এবং 1.5 পরিবেশ বান্ধব শক্তি। পরদিন আমরা 1.2 এর আলো সম্পর্কে আলোচনায় আসব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।